হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেঙ্গলি ওয়াইফ স্টাডি। ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমরা পড়েছিলাম ইন্ডিয়ান পলিটির একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর প্রথম ভিডিওতে অর্থাৎ আগের ভিডিওতে আমরা প্রথম তিনটি ফান্ডামেন্টাল রাইট নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ রাইট এগেইনস্ট দ্য এক্সপ্লয়টেশন পর্যন্ত, অর্থাৎ শোষণের বিরুদ্ধে যে অধিকার ততটা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে বাকি তিনটি ফান্ডামেন্টাল রাইট নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আগের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নাও। তো চলো শুরু করা যাক। তো নেক্সট দেখো, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, অর্থাৎ যার বাংলা করলে হয় কি না, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এই রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, এই যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান এর আর্টিকেল নাম্বার হচ্ছে 25 থেকে আর্টিকেল নাম্বার 28, অর্থাৎ 25 থেকে 28 নম্বর আর্টিকেলে এই রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান বা ধর্মীয় স্বাধীনতার অধিকারটি রয়েছে। তো এখানে 25 নম্বর আর্টিকেলের কি রয়েছে, আর্টিকেল নাম্বার 25। আর্টিকেল নাম্বার 25-এ রয়েছে ফ্রিডম অফ কনসেন্স অ্যান্ড ফ্রি প্রসেশনস, প্র্যাকটিস অ্যান্ড দ্য প্রোগ্রেশন অফ রিলিজিয়ান, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 25। অর্থাৎ এই আর্টিকেলে বলছে, এই যে 25 অর্থাৎ 25 নম্বর আর্টিকেলে কী বলা আছে না, এখানে পেশা বা জীবিকা গ্রহণের ক্ষেত্রে ধর্ম বাধা হয়ে দাঁড়াবে না। এই ধারা বলে সকল ব্যক্তি কিন্তু সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্মমত সংগ্রহ, ধর্মাচরণ এবং ধর্ম প্রচারের স্বাধীনতা লাভ করবে। এই আর্টিকেল নাম্বার 25, অর্থাৎ এখানে কোনো মানুষের পেশা বা জীবিকার ক্ষেত্রে ধর্ম কোনো দিনই কিন্তু বা কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। মানুষ ইচ্ছে করলে যে কোনো ধর্ম সে গ্রহণ করতে পারবে এবং যে কোনো ধর্মের যে আচার আছে, আচার রীতি আছে, সেগুলো কিন্তু সে পালন করতে পারবে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 26। এই আর্টিকেল নাম্বার 26-এ কী আছে না, ফ্রিডম অফ ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা। প্রতিষ্ঠান বা ট্রাস্ট গঠন করা এবং দেবোত্তর বা পরোত্তর সম্পত্তি অর্জন এবং ভোগ করা যাবে হচ্ছে এই 26 নম্বর আর্টিকেলে। অর্থাৎ এখানে যে কোনো রিলিজিয়াস অ্যাফেয়ার্সকে, অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে এই আর্টিকেল নাম্বার 26-এ, অর্থাৎ 26 নম্বর আর্টিকেলে। নেক্সট আর্টিকেল হচ্ছে কি আর্টিকেল 27, freedom as to payment of tax for promotion of any particular religion, অর্থাৎ এই 27 নম্বর ধারাতে কি বলা হয়েছে না, ধর্মীয় ক্ষেত্রে জোর করে কর বা চাঁদা আরোপ করা যাবে না। কোনো নির্দিষ্ট ধর্মের জন্য কিন্তু কোনো চাঁদা বা কর আদায় করা যাবে না, অর্থাৎ ফ্রিডম টু দ্য পেমেন্ট অফ ট্যাক্স, অর্থাৎ কোনো একটি ধর্মের জন্য জোর করে চাঁদা বা ট্যাক্স আদায় করা যাবে না। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 27। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 28, খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল, আর্টিকেল নাম্বার 28। এই আর্টিকেল নাম্বার 28-এ কী বলছে না, ফ্রিডম অ্যাজ টু অ্যাটেন্ডস অ্যাট রিলিজিয়াস ইনস্টিটিউশন অর রিলিজিয়াস ওয়ার্শিপ ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশন। এখানে কি বলেছে না, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার কিন্তু রয়েছে, কিন্তু কিছু বাধা নিষেধ রয়েছে। এখানে এই যে 28 নম্বর আর্টিকেলে কিন্তু কিছু বাধা নিষেধ রয়েছে। কী ধরনের বাধা নিষেধ, যেরকম পুরোপুরি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা পুরোপুরিভাবে নিষিদ্ধ, অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে সরকারের অর্থে চলে এবং অর্থাৎ পুরোপুরি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোতে কোনো ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। অর্থাৎ যে কোনো ধর্ম, সেটা হিন্দু হতে পারে, সেটা মুসলিম হতে পারে, শিখ হতে পারে, ঈসাই হতে পারে, যে কোনো ধর্মের শিক্ষা কিন্তু সেখানে দেওয়া যাবে না, অর্থাৎ ধর্মগ্রন্থ পড়ানো যাবে না। 2 নম্বর কি বলছে না, এক্ষেত্রে দেখো সরকার কর্তৃক স্বীকৃত বা আংশিকভাবে সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা দান একেবারে নিষিদ্ধ হয়নি, অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আংশিকভাবে সাহায্যপ্রাপ্ত, অর্থাৎ সরকারের কাছ থেকে পুরোপুরি সাহায্য নেয় না, আংশিকভাবে সাহায্য পায় এবং তারা সরকার কর্তৃক স্বীকৃত, সেক্ষেত্রে কিন্তু ধর্মীয় শিক্ষাদানে অর্থাৎ ধর্মশিক্ষাদান একবারে নিষিদ্ধ হয়নি, তারা চাইলে সেখানে ধর্মশিক্ষা দিতে পারে। প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজেদের এবং বাকিদের অভিভাবকের সম্মতির প্রয়োজন। কখন দিতে পারবে ধর্মশিক্ষা না, যদি প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী থাকে,
তাদের অনুমতি দরকার এবং তাদের অভিভাবকের অনুমতি দরকার। অর্থাৎ প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী এবং তাদের অভিভাবক এদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলেই কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা কিন্তু দেওয়া যেতে পারে। এছাড়াও আরেকটি এখানে প্রভিশনস রয়েছে, সেটা হচ্ছে সম্পূর্ণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের কোনো কর্তৃত্ব নেই সেই ধরনের সম্পূর্ণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে বাধা নিষেধ আরোপ করা হয়নি, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তারা ধর্মশিক্ষা চালাতে পারবে। যেরকম দেখেছো তোমরা খ্রিস্টান মিশনারি, সেখানে কিন্তু ধর্মশিক্ষা দেওয়া হয়। আবার কোনো বা বিশেষ করে যেটা মুসলিমদের ক্ষেত্রে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, তাদের ক্ষেত্রে কিন্তু সেখানে ধর্মশিক্ষা দেওয়া হয়। অর্থাৎ কোনো দাতা বা ওচি কর্তৃক ধর্মশিক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান বা রাষ্ট্রের দ্বারা পরিচালিত হলেও সেখানে বাধ্যতামূলক ধর্মশিক্ষা দেওয়া যাবে। অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কোনো দাতা বা কোনো ট্রাস্ট থেকে তৈরি করা হয়েছে সেক্ষেত্রে তারা চাইলে বাধ্যতামূলক ধর্মশিক্ষা দিতে পারে। এটা হচ্ছে নেক্সট ফান্ডামেন্টাল রাইট কি আছে না কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। এই কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটের আর্টিকেল নাম্বার কত না আর্টিকেল নাম্বার 29 থেকে 29 থেকে আর্টিকেল নাম্বার 30। এই দুটো আর্টিকেলে এই কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট আছে, অর্থাৎ সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার রয়েছে। এরপরে দেখো এই 29 নম্বর আর্টিকেল অর্থাৎ আর্টিকেল নাম্বার 29 এর মূল বিষয়বস্তু কি না প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস। অর্থাৎ এই আর্টিকেলে অর্থাৎ এই 29 নম্বর আর্টিকেলে মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘুদের ক্ষেত্রে কিন্তু তাদের কিছু প্রোটেকশন দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা হয়েছে এই আইনে। এই আইনের বলে নাগরিকদের সকল সম্প্রদায়কে নিজ নিজ ভাষা, নিজ নিজ সংস্কৃতি ও তাদের লিপি ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে এই 29 নম্বর আর্টিকেলে। এছাড়াও সম্পূর্ণভাবে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত এরকম শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু কোনো শিক্ষার্থীকে ভর্তির ক্ষেত্রে তাদের ধর্ম, তাদের বর্ণ, তাদের ভাগ, শ্রেণী, মূল বংশ এগুলো কিন্তু দেখা যাবে না, তাদেরকে অ্যাডমিশন নিতে হবে অর্থাৎ ভর্তি নিতে হবে। এটা হচ্ছে এই 29 নম্বর ধারার মূল বিষয়বস্তু। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 30, রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট এডুকেশনাল ইনস্টিটিউশন। অর্থাৎ এখানে কি বলা হয়েছে দেখো সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা এবং পরিচালনা করার অধিকার দেওয়া হয়েছে। এদের এই আর্টিকেলে সংখ্যালঘু সম্প্রদায় যেরকম কি না শিখ, মুসলিম এই ধরনের সংখ্যালঘু অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে এখানে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে। আর রাষ্ট্র এইরূপ শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করবে না, অর্থাৎ শুধু তারা এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করলে তাই নয়, এছাড়াও সরকার কিন্তু এদেরকে সাহায্য করবে, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে সাহায্য করবে, এক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেট করবে না সরকার। পরের ফান্ডামেন্টাল রাইট দেখো, পরের ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট যেটা ছিল বর্তমান রিপিল হয়ে গেছে, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 31। এটা কি ছিল না রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকার। এর আগে প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম এই আর্টিকেলের সম্পর্কে একটু আলোচনা করেছি, অর্থাৎ 31 নম্বরে এই আর্টিকেলটা ছিল এবং এটি 44তম সংবিধান সংশোধনীর দ্বারা অর্থাৎ 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর দ্বারা এটি মৌলিক অধিকারের স্বীকৃতি হারায় এবং বর্তমানে এটি কোথায় আছে না বর্তমানে এটি রয়েছে 300A ধারা। বর্তমানে এই আর্টিকেলটি রয়েছে 300A ধারায় এবং এটা কবে হয়েছে না 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা ইন 1978 অর্থাৎ 1778 খ্রিস্টাব্দে। এবং বর্তমানে এই আইনটি কিন্তু আর ফান্ডামেন্টাল রাইট নেই, এটা লিগ্যাল রাইটে পরিণত হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই 31 নম্বর আর্টিকেলটা সেটা রিপিল্ড হয়ে গেছে, সেটা 300A ধারায় চলে গেছে লিগ্যাল রাইট হিসাবে। কিন্তু এই ধারা যে কিছু উপধারা ছিল অর্থাৎ 31A, 31B, 31C সেগুলো কিন্তু এখনও এই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রয়েছে। এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং জিনিস। নেক্সট হচ্ছে লাস্ট ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, অর্থাৎ যাকে বাংলাতে বলা হয় শাসনতান্ত্রিক
প্রতিবিধান, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। এর আর্টিকেল নাম্বার কত? না এর আর্টিকেল নাম্বার হচ্ছে 32 to 35, অর্থাৎ 32 থেকে 35 এই আর্টিকেলের মধ্যে রয়েছে এই রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। এই যে আর্টিকেল 32 প্রোভাইড ইনস্ট্রুমেন্টাল ফ্রেমওয়ার্ক ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট বাই সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই যে 32 নম্বর ধারা, এখানে কি করা হয়েছে, কোনো রকম বঞ্চনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার যে অধিকার, সেই অধিকার রয়েছে। কোনো ব্যক্তি যদি বঞ্চনার শিকার হয়, সে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে, তার জন্য কিছু প্রভিশনস এই 32 নম্বর ধারাতে রয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর, অর্থাৎ যাকে বলা হয় কি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই বি.আর. আম্বেদকর কল্ড দিস অ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ একে ফান্ডামেন্টাল রাইট কে বলেছিলেন? না বি.আর. আম্বেদকর। এর পরে যেটা তিনি বলেছিলেন, এই 32 নম্বর ধারাকে, অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, একে তিনি বলেছিলেন দ্য হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বারবার পরীক্ষায় আসে যে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন 32 নম্বর ধারাকে কে বলেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তিনি বলেছিলেন এটাকে দ্য হার্ট অ্যান্ড দ্য সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। And to enforce the fundamental right, Supreme Court is empowered under Article 32 to issue writ of various form। অর্থাৎ এই 32 নম্বর ধারাতে সুপ্রিম কোর্টকে কিছু রিট বা লেখ জারি করার জন্য কিছু ক্ষমতা দিয়েছে। দ্য কনসেপ্ট অফ ইউজিং রিটস, অর্থাৎ এই যে রিটসের কনসেপ্টটা কোন দেশের কনস্টিটিউশন থেকে এসছে? না এটি ইউনাইটেড কিংডম ইউকের কনস্টিটিউশন থেকে এই রিটসের কনসেপ্টটা এসছে। এই সংক্রান্ত একটি ভিডিও আছে, দ্য সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রভিশনসগুলো তার সোর্স কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কোন দেশ থেকে বড় করা হয়েছে, সে সম্পর্কে অলরেডি একটা ভিডিও আমরা বানিয়েছি, খুবই ইন্টারেস্টিং ভিডিও এবং খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও, ওটা আমরা আই বটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। নেক্সট হচ্ছে এই রিটসগুলো, এই যে রিটস বা লেক। ইন্ডিয়ান কনস্টিটিউশনে 32 নম্বর ধারাতে মোট 5টি রিটস রয়েছে। এই 5টি রিটস কি কি? না হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, স্যাচুরারি অ্যান্ড কোয়া ওয়ারেন্টো, এই 5টি কিন্তু রিটস রয়েছে কোথায়? না ইন্ডিয়ান কনস্টিটিউশনে 32 নম্বর ধারাতে। নেক্সট হচ্ছে প্রথম রিটসটি কি? না হেবিয়াস কর্পাস। ইট লিটারেলি মিনস, অর্থাৎ এর মানে হচ্ছে হ্যাভ দ্য বডি দ্যাট ইজ টু বি প্রডিউসড বিফোর দ্য কোর্ট। অর্থাৎ এর এই যে হেভিয়াস কর্পাস, এর মানে কি? না এর মানে হচ্ছে সশরীরে হাজির করা, টু বি প্রডিউসড বিফোর দ্য কোর্ট, সশরীরে কোর্টে হাজির করা। কোনো ব্যক্তিকে যদি আটক করা হয়, তার নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে সশরীরে হাজির করতে হয়। এটা হচ্ছে এই হেভিয়াস কর্পাসের মূল বিষয়বস্তু। অর্থাৎ কোনো ব্যক্তিকে আটক করলে তা নিম্ন আদালতে হাজির করার জন্য আটককারী কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় এবং এটিকে কি বলা হয়েছে? না ব্যক্তির রক্ষা কবচ বলা হয়। এটাকে কি বলা হয়? না একটি ব্যক্তির রক্ষা কবচ। দিস কাইন্ড অফ রিটস ইজ ইস্যুড টু প্রোটেক্ট পার্সোনাল লিবার্টি অ্যান্ড ইন্ডিভিজুয়াল এগেইনস্ট দ্য আরবিট্রারি অ্যাকশন অফ বোথ দ্য স্টেট অ্যান্ড ইন্ডিভিজুয়াল। অর্থাৎ রাষ্ট্র বা কোনো ব্যক্তি স্বেচ্ছাচারী পদক্ষেপের বিরুদ্ধে কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাকে রক্ষা করার জন্য কিন্তু এই জাতীয় রিট বা লেখ জারি করা হয়। নেক্সট কি বলছে দেখো, না দ্য aggrieved person can even claim for compensation against such action। অর্থাৎ এই রিট জারি করে, এই রিটের ফলে আক্রান্ত ব্যক্তি যদি কোনো দোষী সাব্যস্ত না হন, তাহলে আক্রান্ত ব্যক্তি কি করতে পারেন? না ক্ষতিপূরণের জন্য কিন্তু দাবি করতে পারেন এই হেভিয়াস কর্পাস, এই প্রথম রিটসটির মাধ্যমে। নেক্সট 2 নম্বর রিট কি আছে? না ম্যান্ডামাসের কথার অর্থ কি? না কমান্ড হচ্ছে এই ম্যান্ডামাসের অর্থ, অর্থাৎ হুকুম। ম্যান্ডামাসের কথার অর্থ হচ্ছে হুকুম। This kind of writs is used against the public authority or an officer or inferior courts for compelling the authority to do a particular work
দ্যাট ইজ আউট টু ডু বাট হ্যাজ নট ডান, অর্থাৎ এই ধরনের রিট একটি সরকারি কর্তৃপক্ষ বা অফিসার বা নিকৃষ্ট আদালতের বিরুদ্ধে জারি করা হয় যাতে কর্তৃপক্ষকে একটি নির্দিষ্ট কাজ করতে বাধ্য করা হয় যা করা উচিত ছিল, কিন্তু সেই কর্তৃপক্ষ বা সেই ব্যক্তি যদি না করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে এই রিটস কিন্তু কোর্ট জারি করতে পারে। নেক্সট হচ্ছে 3 নম্বর, দিস রিট ক্যান নট বি ইস্যুড এগেইনস্ট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে ম্যান্ডামাস, এই ম্যান্ডামাস এই রিটটি কিন্তু প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি এবং গভর্নরের বিরুদ্ধে এই রিট জারি করা যাবে না। যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট এবং গভর্নর তাদের চেয়ারে আছেন, তাদের পোস্টে আছেন, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে এটি জারি করা যাবে না। অ্যান্ড প্রাইভেট রিটস ক্যান নট বি এনফোর্সড বাই দ্য রিট অফ ম্যান্ডামাস, অর্থাৎ প্রাইভেট রিটকে এই ম্যান্ডামাসের দ্বারা এনফোর্স করা যাবে না। নেক্সট হচ্ছে 3 নম্বর রিটস কী আছে দেখো না, প্রহিবিশন। 3 নম্বর রিটস খুবই ইম্পর্টেন্ট রিটস, সেটা হচ্ছে কি প্রহিবিশন। প্রহিবিশন মানে কি না, প্রহিবিশন মানে হচ্ছে নিষেধ করা, টু ফরবিড অর্থাৎ নিষেধ করা। প্রহিবিশন কথাটার অর্থ হচ্ছে কি টু ফরবিড অর্থাৎ নিষেধ করা, টু ফরবিড বা নিষেধ করা। দিস কাইন্ড অফ রিটস ইজ ইস্যুড বাই দ্য হায়ার কোর্ট টু লোয়ার কোর্ট, অর্থাৎ এখানে এই রিট কে জারি করতে পারে না হায়ার কোর্ট, কার বিরুদ্ধে জারি করতে পারে, কাকে জারি করতে পারে এটি না লোয়ার কোর্টকে অর কোয়াসি জুডিশিয়াল বডিজকে। কোনো এটি প্রহিবিশন হায়ার কোর্ট জারি করতে পারে লোয়ার কোর্টকে বা কোনো কোয়াসি জুডিশিয়াল বডিকে কিন্তু এটা জারি করতে পারে, হোয়েন দ্য লেটার এক্সিস্ট দেয়ার জুডিশিয়াল অথরিটি, অর্থাৎ এই যে লোয়ার কোর্ট বা কোয়াসি জুডিশিয়াল কোর্ট তাদের যতটা অথরিটি রয়েছে তার বাইরে যদি তারা কাজ করে তাহলে হায়ার কোর্ট কিন্তু এটি জারি করতে পারে। নেক্সট কি বলছে দেখো না, দ্য অবজেক্টিভ is to keep the inferior courts or the quasi-judicial bodies within the limit of their respective jurisdiction, অর্থাৎ এই রিট দ্বারা কোনো কোর্ট অর্থাৎ হায়ার কোর্ট তার লোয়ার কোর্টকে বা কোনো কোয়াসি জুডিশিয়াল বডিকে তাদের যে জুরিসডিকশানে যে লিমিট আছে সেই লিমিটে থাকার জন্য কিন্তু তারা হুকুম করতে পারে বা তারা নিষেধ করতে পারে, তারা এই তাদের যতটা লিমিট সেই লিমিটের মধ্যে কাজ করতে হবে এটা তারা জারি করতে পারে। অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ম্যান্ডামাস আর প্রহিবিশন, এই ম্যান্ডামাস আর প্রহিবিশনের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, কিন্তু একটা বেসিক ডিফারেন্স রয়েছে। মূল ডিফারেন্সটা কি রয়েছে না, ম্যান্ডামাস অ্যান্ড প্রহিবিশন ইজ দ্যাট হোয়াইল দ্য ফর্মার, অর্থাৎ ম্যান্ডামাসটা ইস্যুড এগেইনস্ট এ জুডিশিয়াল অ্যান্ড অ্যাজ ওয়েল এজ অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, অর্থাৎ এই যে ম্যান্ডামাসটা এটা কোনো জুডিশিয়াল অথরিটি অর্থাৎ লোয়ার কোর্টকে অথবা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির বিরুদ্ধে কিন্তু জারি হতে পারে, কিন্তু এই যে প্রহিবিশন, এই প্রহিবিশন বা নিষেধ এটা শুধুমাত্র জারি হতে পারে এগেইনস্ট জুডিশিয়াল অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল অথরিটি, শুধুমাত্র জুডিশিয়াল অথরিটি এবং কোয়াসি জুডিশিয়াল অথরিটি এদের বিরুদ্ধেই শুধুমাত্র জারি হতে পারে কোনটা না এই প্রহিবিশনটা, কিন্তু ম্যান্ডামাস জারি হতে পারে, এই ম্যান্ডামাস জারি হতে পারে কাদের বিরুদ্ধে না অবশ্যই জুডিশিয়ালের বিরুদ্ধে, কোনো জুডিশিয়াল অথরিটির বিরুদ্ধে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির বিরুদ্ধেও কিন্তু এটা জারি হতে পারে। নেক্সট হচ্ছে কি স্ট্যাটিউটারি। স্ট্যাটিউটারি মানে কি, ইট মিনস টু বি সার্টিফাইড, অর্থাৎ বিশেষভাবে জ্ঞাত হওয়া, বিশেষভাবে জ্ঞাত হওয়া বা টু বি সার্টিফাইড। এখানে কি বলছে না, দিস রিট ইজ ইস্যুড টু কোয়াশ দ্য অর্ডার অফ লোয়ার কোর্ট অর ডিসিশন অফ ট্রাইব্যুনাল ইন এক্সেস অফ জুরিসডিকশন, অর্থাৎ এটি জারি করা হয় কোনো নিম্ন আদালত বা কোনো ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে বাতিল করার জন্য, কোনো নিম্ন আদালত বা কোনো ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে বাতিল করার জন্য কিন্তু এটিকে করা হয়, জারি করা হয়। এবং the purpose of these writs to secure that the jurisdiction of an inferior court and tribunal is properly exercised and that is does not usurp the jurisdiction it does not possess, অর্থাৎ this purpose of the writ to secure the jurisdiction of inferior court and tribunal, অর্থাৎ একটি ট্রাইব্যুনাল এবং ইনফিরিয়র অর্থাৎ লোয়ার কোর্টের যে
রিট তাদের যে কাজের যে পারপাস সেটাকে সিকিউর করার জন্য এই রিট অর্থাৎ স্ট্যাটিউটারি কিন্তু জারি করা হয়। এরপরে হচ্ছে কোয়া ওয়ারেন্টো অর্থাৎ লাস্ট যে রিটস রয়েছে 32 নম্বর ধারা, সেটা হচ্ছে কোয়া ওয়ারেন্টো। ইট লিটারালি মিনস বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, অর্থাৎ কি এই যে কোয়া ওয়ারেন্টোর যার বাংলা হচ্ছে অধিকার পিচ্ছা, এর মানে হচ্ছে কি কোন অধিকারে, কোন অধিকারে, কোন অধিকারে, বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট অর্থাৎ কোন অধিকারে। This kind of writ is issued to ensure that the person holding a public office is qualified to hold the office, অর্থাৎ এই কোয়া ওয়ারেন্টের মাধ্যমে কি করা হয় না, এই কোয়া ওয়ারেন্টের মাধ্যমে কোনো ব্যক্তি যদি কোনো পদ দাবি করেন যার জন্য তিনি যোগ্য নন, তাহলে আদালত অধিকার পিচ্ছার দ্বারা উক্ত দাবির বৈধতা বিচার করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ওই পদের অযোগ্য হলে তাকে বরখাস্ত করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো একটি পোস্ট তিনি দখল করেন এবং তিনি যদি কোনো পাবলিক অফিস তিনি হোল্ড করেন, কিন্তু যদি তিনি অযোগ্য হন, তাহলে এই রিট জারি করে তাকে কিন্তু ওই অফিস থেকে তাকে কি করা হবে না ক্ষমতাচ্যুত করা হবে। এবং বিসাইড দ্য নর্মাল রিটস অর্থাৎ অন্যান্য যে নর্মাল রিটস, বিসাইড দ্য নর্মাল রিটস ইস্যুড অন ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, দেয়ার হ্যাজ বিন এ প্রোগ্রেসিভ স্ট্রেংথেনিং অফ ফান্ডামেন্টাল রাইটস বাই দ্য জুডিশিয়ারি, অর্থাৎ মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়ে জারি করা সাধারণ যে রিটস ছাড়াও বিচার বিভাগ কর্তৃক এই ফান্ডামেন্টাল রাইটের কিছু প্রগতিশীল শক্তিশালীকরণ করা হয়েছে, কিছু ফান্ডামেন্টাল রাইটের কি করা হয়েছে না শক্তিশালীকরণ করা হয়েছে। এই ছিল 5টি রিট যাদেরকে ডক্টর বি.আর. আম্বেদকর কি বলেছিলেন না হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি কেমন লাগলো সেটা জানাও, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই ভিডিওটি, এবং লাইক করতে অবশ্যই ভুলবে না। ধন্যবাদ।